আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, যেটা আজকে অনেকগুলি পত্রিকায় আসছে। আমি ডেইলি স্টার থেকে পড়ে শোনাচ্ছি যে আওয়ামী লীগ নামে বা আওয়ামী লীগের মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। এটা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার তারা প্রকাশ করেছে। যদি একটু আমি পড়ে শোনাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আইকনিক চরিত্র নাহিদ ইসলাম মৃত্যুর মুখোমুখি হয়েছেন, দৃঢ়তা হারাননি, আপোষ করেননি। নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বর্তমান সময়ের আলোচিত প্রসঙ্গগুলো নিয়ে। দ্য ডেইলি স্টার: অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হলো, এই সময়কে কিভাবে মূল্যায়ন করবেন? নাহিদ ইসলাম: আমরা অস্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, এক ধরনের বৈপ্লবিক পরিস্থিতি পার করেছি। এমন পরিস্থিতি বাংলাদেশে নজিরবিহীন। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা ছিল, অনিশ্চয়তা ছিল। সেদিক থেকে বলতে গেলে গত 6 মাসে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। পর্যায়ক্রমে পরিস্থিতি আরও উন্নতি হবে, তবে গতিটা ধীর হচ্ছে। মানুষের প্রত্যাশা ছিল হয়তো আরও দ্রুত কিছু করতে পারবো। সর্বাত্মক চেষ্টার পরও নানা সীমাবদ্ধতার কারণে সেটা পারেনি। ডেইলি স্টার: এই সময়ের মূল্য চ্যালেঞ্জগুলো কি ছিল? নাহিদ ইসলাম: আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া জাতীয় ঐক্য ধরে রেখে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চ্যালেঞ্জ তো আছেই। দেখতেই পারছেন, সরকারের কলেবর ছোট হলেও কাজের পরিধি অনেক বেশি। জাতীয় ঐক্য ধরে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে কাজ এগিয়ে নিতে হচ্ছে। এরই মধ্যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিচ্ছে। জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে। আমি মনে করি অগ্রগতি হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি আরও বেশি সদিচ্ছা থাকে, তাহলে আরও বেশি গতিতে কাজ এগিয়ে নেওয়া সম্ভব। এরপরে আমি যদি তার দিকে চলে যাই, সংস্কার বিষয়ে কথা বলেছে। এরপরে আমরা যদি আওয়ামী লীগের বিষয়ে যাই একটু, যে উনি আওয়ামী লীগের বিষয়ে কি কথা বলেছেন। আওয়ামী লীগের বিষয়ে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি ঘোষণা করেছে, সরকার বলছে তা পালন করতে দেয়া হবে না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়। নাহিদ ইসলাম: যাদের দৃশ্যমান অবস্থা নেই, তাদের আবার কর্মসূচি কিসের? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে। এখানে জননিরাপত্তার বিষয় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করেছে, গুজব ছড়াচ্ছে। এদের অনেকে মামলার আসামি, পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। এখানে ভারত সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেখান থেকে এরা বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না। ভারত দায়িত্বশীল হলে ওই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানান অপচেষ্টা চালাতে পারত না। এক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। এরপরে তার কাছে প্রশ্ন করা হয় যে বর্তমান অবস্থা চললে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বাধা কোথায়? নাহিদ ইসলাম বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমতে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল সহ অন্যান্য জায়গা থেকে এ বিষয়ে কি ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, তারা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই। তো এখানে বিষয়টা স্পষ্ট করেছে যে ওনারা ছাত্ররা যারা আছেন বা ছাত্র নেতৃত্বে যারা ছিলেন, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে তারা কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চান না। এখন প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করা যায় কিনা। যদি আমরা একটু দেখি, আমরা আশেপাশের দেশগুলি দেখি, অতীত নিকটে আমাদের আসাদ আল বাশার সে পদত্যাগ করেছে, তার দল সে দেশে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আফগানিস্তানে আমরা দেখেছি, সেখানে ঘানি বিদায় নিয়েছে,
তার দল বল যা ছিল সব বিদায় নিয়েছে চিরতরে। সেই দেশে আর কখনোই ঘানি বা ঘানির কেউ কোনো প্রেতাত্মা সেখানে মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা নেই। এভাবে আমরা যুগে যুগে অনেক রাষ্ট্রের এই এক্সাম্পলগুলি আমরা দিতে পারবো, যেখানে দেখেছি কোনো ব্যক্তি যদি সে দেশের জনগণ দ্বারা বিতাড়িত হয় এবং তিনি রাষ্ট্র থেকে বা দেশ থেকে ভেগে অন্য কোথাও চলে যান, সে বা তার দল কখনোই সেই দেশে রাজনীতি করার ক্ষমতা পায় না বা তারা ক্ষমতা হারিয়ে ফেলে। এটা হচ্ছে বাস্তব চরম সত্য কথা। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেক আবেগী, আমাদের মেধার থেকে আমাদের জবান বেশি চলে, যে কারণে আমরা অনেক কিছু বুঝেও না বোঝার ভান করি। বাস্তবতা দেখার পরেও আমাদের বিবেক খোলে না। এ কারণেই বাংলাদেশের বিষয়টা একটু ভিন্ন হলেও একথা নিঃসন্দেহে বলা যায় যে আওয়ামী লীগ আগামী ২০-২৫ বছরের ভিতরে বাংলাদেশে শক্ত কোনো অবস্থান কায়েম করতে পারবে না, যদি না ভারত এখানে মানে অন্যরকম কোনো কিছু চক্রান্ত করে ফেলে। ভারতের কথা আমি এই জন্যই বলছি, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বরাবরই তারা আওয়ামী লীগকে আশ্রয় এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার সব রকমের সহযোগিতা এবং চেষ্টা তারা করে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটতেছে না, এবারও করতেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ অনেক নেতা কর্মীদেরকে সেখানে আশ্রয় দেওয়া, ইভেন সেখান থেকে বিভিন্ন রকমের মিটিংয়ে পার্টিসিপেট করা এবং বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করা, সাথে সরাসরি যদি আমি বলি ভারতের র এখানে একেবারে সরাসরি সম্পৃক্ত। সাথে আমরা বিজেপির নেতাদের দেখেছি, সেখানে তারা যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলেছে, বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে যেভাবে কথা বলেছে, তাতে স্পষ্টত যে তারা চায় অতি দ্রুত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগ আদতে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা বা তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব কিনা। প্রতিষ্ঠিত হওয়াটা সময়ের ব্যাপার, সেগুলি সময়ই বলে দিবে আদতে বাংলাদেশে তারা রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না। কিন্তু যদি নিষিদ্ধের প্রশ্ন আসে, তাহলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কিনা বা করা বাস্তবসম্মত কিনা, এই প্রশ্ন যদি আমাকে করা হয়, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে একটি রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করা যায় না, যদি না তারা জঙ্গি সংগঠন হয়, যদি না তারা মানবতা বিরোধী অপরাধ করে, যদি না তারা গণহত্যা চালায়। এখন বিষয়টা ক্লিয়ার যে বিগত 15 বছরে আওয়ামী লীগ কি করেনি। গুম, খুন, হত্যা এবং অমানবিক যে নির্যাতনগুলি করেছে, দুধের বাচ্চাকে আয়না ঘরে রেখেছে, যার প্রমাণ এখন আমরা পাচ্ছি, এবং সেই বাচ্চাকে দুধ পান থেকে বিরত রেখে মায়েকে ব্ল্যাকমেইল করে তার থেকে জবানবন্দি আদায় করার চেষ্টা করা হয়েছে। মানে কতটা জঘন্যতম চরিত্র আওয়ামী লীগের, সেগুলি আমরা স্পষ্টত এখান থেকে দেখতে পাই। এরপরে আমরা যদি তাদের মারমুখী আচরণ দেখি, যে বিগত 15 বছরে কোনো রাজনৈতিক দলকে তারা রাস্তায় দাঁড়াতে দেয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করা ছিল তাদের বৈধ অধিকার, সাংবিধানিক অধিকার, অথচ এই সাংবিধানিক অধিকার থেকে ক্ষুণ্ণ করা হয়েছে। বিএনপি কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে বিএনপি যদি 100 জন কর্মী আসছে, আওয়ামী লীগ এবং পুলিশ লীগ মিলে সেখানে থাকছে 200 বা 300, যে কারণে বিএনপি রাস্তায় দাঁড়াইতেই পারেনি। বিএনপির উপরে কোনো রকমের কোনো ছাড়া, উত্তেজিত করা ছাড়া বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা ছাড়া বা কোনো বিশৃঙ্খলা করা ছাড়াই বিএনপির উপরে একচেটিয়াভাবে আওয়ামী লীগ আক্রমণ করেছে বা পুলিশ লীগ আক্রমণ করেছে, এগুলি আমরা দেখেছি। এছাড়াও তারা যেইভাবে গণহত্যা করেছে, বিশেষত আমরা যদি বলি, আগেও বলেছি আবারও বলি, যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যাটা করেছে এবং 2024-এর এই জুলাই এবং অগাস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই 36 দিনে যেই গণহত্যা করেছে, এই 36 দিনের ভিতরে তারা প্রায় 3000-এর মতো মানুষ শহীদ করেছে এবং প্রায় 20 থেকে 30,000 মানুষ পঙ্গু করেছে, যারা সারা জীবন তাদের এই পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে এবং শহীদ পরিবারগুলি একেবারে তাদের সারাটা জীবন এই পরিবারগুলি এই খরটা বয়ে বেড়াতে হবে। এমন একটা পরিস্থিতি থেকে যেই দলটা এই কার্যগুলি করে, সেই দল আর যাই হোক, তাদেরকে আপনি জঙ্গি ট্যাগ না দেওয়ার কোনো কারণ নাই। মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে অভিযুক্ত করার কোনো ব্যত্যয় ঘটবে না এখানে। তার মানে তারা মানবতা অপরাধী এবং তারা জঙ্গি সংগঠন, যে কারণে তাদের রাজনৈতিক করার বাংলাদেশে কোনো অধিকার আপাতত আমি দেখছি না। হ্যাঁ, কখন হবে? আদতে কখনোই কি তাদের রাজনীতি করার সুযোগ থাকবে না? থাকবে।
যখন একটা বিষয় তো স্পষ্ট যে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, ফৌজদারির অপরাধে অর্থাৎ ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা হয় না, সেটা রাষ্ট্রীয়ভাবেই তার বিচার শেষ হবে, বিচারের পরে তার ক্ষমার প্রশ্ন। ফৌজদারি অপরাধ কখনোই সেটা ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না। অতএব তারা যেই মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেভাবে গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এগুলির বিচার কার্য সম্পাদন হবে। বিচার কাজ শেষ হওয়ার পরে এরপরে যেই স্বাভাবিক যেই আওয়ামী কর্মীরা রয়েছে, স্বাভাবিক যেই নেতারা রয়েছে, তারা যদি এই দলীয় অপরাধের দায় স্বীকার করে সেটার জন্য ক্ষমা চায়, এরপরে যদি তারা সেই রাজনীতি করতে চায়, হয়তো সেই আওয়ামী লীগ নিয়েই রাজনীতি করতে পারবে, অথবা নতুন কোনো নামে তারা রাজনীতি করতে চাইলে তখন প্রশ্ন রাজনীতি তারা করতে পারবে কিনা, তখন অবশ্যই তারা রাজনীতি করতে পারবে এবং সেই সুযোগটা তাদের পাওয়া উচিত। বাংলাদেশ যেহেতু অনেক দলমত সকলের সম্মিলিত একটি দেশ, এখানে সবাই থাকবে। যেহেতু আমরা বর্তমানে সংবিধান, সেখানে বহুত্ববাদের একটি প্রশ্ন এসেছে, যদিও বহুত্ববাদ নিয়ে অনেকের আপত্তি আছে, আমাদের আলেম সমাজের আপত্তি আছে, যেহেতু বহুত্ববাদ একত্ববাদের বিপক্ষে গিয়ে এই শব্দরা অর্থ বহন করে, যে কারণে আমাদের বিপত্তির জায়গা হচ্ছে বহুত্ববাদ শব্দ বাদ দিয়ে অন্য কোনো শব্দ এখানে ইনক্লুড করুন, তো বহুত্ববাদটা বাদ দিন। তবে তারা বহুত্ববাদ বলতে যেই বিষয়টা বুঝিয়েছে, যেই বিষয়টা ব্যাখ্যা করেছে, সেটা যদি ঠিক থাকে তাহলে শুধু শব্দটা পাল্টালেই হবে, বাকি কোনো সমস্যা নেই। সেই বহুত্ববাদের অর্থ তারা বলেছে যে অনেক নানা মত, নানা পথের মানুষ এখানে থাকবে, সকলেই যার যার অবস্থান থেকে তার রাজনীতি, তার ধর্ম পালনের সুযোগ পাবে, সেটাই হচ্ছে নতুন সংবিধানের দাবি। সেই হিসেবে আওয়ামী লীগ যদি এই ক্রাইটেরিয়াগুলি ফলো করে তাদের বিচার কাজ শেষে গিয়ে তারা ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি করতে চায়, তাহলে তারা আসতে পারবে। অতএব আমি চাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যে 24-এর গণহত্যা দেখেছি, এই গণহত্যার সঠিক বিচার এবং সেটা দ্রুত সময়ের ভিতরে হোক, সাথে শাপলা চত্বরের যে গণহত্যা, সেই গণহত্যার বিচারটা যেন দ্রুত সময়ের ভিতরে হয় এবং এই বিচার কার্য সম্পাদন করে তারপরেই যেন একটি নির্বাচনের রূপরেখা দাঁড় করানো হয় এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া হয় বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তাহলেই বাংলাদেশের মানুষ আনন্দিত হবে এবং সন্তুষ্ট হবে, কারণ আমরা যেই প্রত্যাশা নিয়ে আন্দোলনটা করেছিলাম সেই প্রত্যাশা তখন পূরণ হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।